আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম। সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলের মিসাইল হামলা। এদিকে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ঐক্যফ্রন্ট গঠনের নতুন যুগকে স্বাগত জানালেন শি ও পুতিন। যুদ্ধ ইস্যুতে চীন নিরপেক্ষ নয় জানালেন জন কার্বি। এবার ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর গতি ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। দিল্লিতে মোদি হটাও পোস্টার, শুরু হয়েছে ধরপাকড়। সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ব্যাটালিয়ন কমান্ডার সহ 88 সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন, এবং জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। সংবাদটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং সবারকে জানার সুযোগ করে দিন। সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলের মিসাইল হামলা। সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার ভোররাতের দিকে পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহর থেকে ছোড়া হয় মিসাইলটি। এনে চলতি মাসে সিরিয়ায় দ্বিতীয় দফায় হামলা চালালো তেল আবিব। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় এদিনের হামলায় বিমানবন্দরের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। এদিকে এই হামলার জেরে দেশটির ভূমিকম্প কবলিত অঞ্চলটিতে মানবিক সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে মিসাইল হামলায় বিমানবন্দরটির রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ঐক্যফ্রন্ট গঠনের নতুন যুগকে স্বাগত জানালেন শি ও পুতিন। চীন ও রাশিয়ান নেতারা মঙ্গলবার তাদের সম্পর্কের নতুন যুগকে স্বাগত জানিয়েছেন। তারা মস্কোতে একটি ঐক্যফ্রন্ট গঠন করে এই সম্পর্ককে নতুন যুগ বলে স্বাগত জানালেন। এদিকে ইউক্রেন সংঘাতে অবসানে বেইজিংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বকেই দায়ী করেন। পশ্চিমা শক্তির লাগাম টেনে ধরতে আগ্রহী দেশগুলো এশিয়ার ন্যাটোর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা অংশীদারিত্ব আরো জোরদার করতে সম্মত হয়েছে। ইউক্রেনে পুতিনের আগ্রাসন শুরুর পর থেকে এটি আরো জোরালো হয়েছে। পুতিন বলেন তিনি ইউক্রেনের বিষয়ে আলোচনার জন্য উন্মুক্ত ছিলেন এবং সংঘাতের বিষয়ে বেইজিং এর 12 দফা প্রস্তাবের প্রশংসা করেছেন, যার মধ্যে সংলাপ এবং সকল দেশের আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে। চীনের নেতা শি জিনপিং এর সাথে আলোচনার পর পুতিন বলেন চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অনেক বিধান একটি শান্তিপূর্ণ মীমাংসার ভিত্তি হিসেবে গ্রহণ করা যেতে পারে যখন কিয়েভ এবং পশ্চিমারা এর জন্য প্রস্তুত হবে। তবে এখন পর্যন্ত আমরা তাদের পক্ষ থেকে এমন কোনো প্রস্তুতি দেখিনি। আলোচনার পর রাষ্ট্রীয় এক নৈশভোজে পুতিন বলেন আমি নিশ্চিত যে রাশিয়া চীন সহযোগিতার সত্যি সীমাহীন সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি রাশিয়া ও চীনের জনগণের সমৃদ্ধির কথা তুলে ধরেন। এর আগে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে এই দুই দেশের সম্পর্কের বিশেষ প্রকৃতি নিয়ে কথা বলেন। মস্কো সফরের দ্বিতীয় দিনে শি বলেন রাশিয়ার সাথে চীনের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে। পুতিন আলোচনাকে অর্থপূর্ণ এবং খোলামেলা বলে অভিহিত করেন। নিষেধাজ্ঞা আরোপের কারণে ইউরোপীয় বাজার থেকে অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে পড়া জ্বালানি পাওয়ার ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন কিয়েভ চীনকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছে এবং তারা বেইজিং এর উত্তরের অপেক্ষায় রয়েছে। জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন আমরা চীনকে শান্তির ফর্মুলা বাস্তবায়নের অংশীদার হওয়ার প্রস্তাব দিয়েছি। আমরা সকল চ্যানেলে আমাদের ফর্মুলাটি বলে দিয়েছি। আমরা আপনাকে সংলাপের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে চীন একটি নিরপেক্ষ মধ্যস্থকারী হতে সক্ষম হবে বলে ওয়াশিংটন মনে করে না। এ সংঘাতের অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হওয়ার বেইজিং এর এমন কঠোর লক্ষ্যের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বিগত বছরগুলোতে মস্কো বেইজিং তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করেছে এবং উভয় দেশ মার্কিন আধিপত্যকে প্রতিহত করার ইচ্ছা পোষণ করে। এদিকে চীনের নেতার মস্কো সফরকে পুতিনের জন্য একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের শিশুদের বেআইনিভাবে নির্বাসনের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানায় রয়েছে। ব্রিফিংয়ে জন কার্বি বললেন যুদ্ধ ইস্যুতে চীন নিরপেক্ষ নয়। দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠকের ফলাফল আসলে কি? যুদ্ধ শেষ হওয়ার কোনো অগ্রগতি হলো কি? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে সময় মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন কার্বি বলেন যুদ্ধ ইস্যুতে চীন নিরপেক্ষ না, সুতরাং চীনের শান্তি প্রস্তাব আদৌ কিয়েভ বা তাদের পশ্চিমা মিত্ররা মানবে কিনা সেটি নিয়েও চলছে চর্চা। ইউক্রেন যুদ্ধ কি শেষ হচ্ছে? চীনের প্রেসিডেন্ট মস্কো সফরে গিয়ে এটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমে সবচেয়ে বেশি উচ্চারিত বাক্য। শুধু
তাই নয়, উত্থাপিত শান্তি পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র ও মিত্ররা মেনে নিবে সেটি নিয়েও চলছে জোর আলোচনা। তবে প্রভাব বিস্তারের দিক থেকে যে চীন গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে গেছে এ ব্যাপারে সন্দেহ নেই কারোই। মঙ্গলবার দুই ক্ষমতাবান রাষ্ট্রপ্রধানের বৈঠক শেষে প্রথম প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, যুদ্ধ ইস্যুতে নিরপেক্ষ নয় চীন, কারণ মধ্যস্থতাকারীরা ভূমিকায় নামলেও জেলেনস্কির সাথে সংলাপে যাননি শি। তাতে দেশটির একপেশে আচরণ স্পষ্ট হয়েছে। এ প্রসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কার্বি বলেন, শি পুতিনের যৌথ বিবৃতির চুলচেরা বিশ্লেষণ করতে চাই না। তারা বৈঠকে তাদের নিজস্ব মতামত জানাতেই পারেন, কিন্তু চলমান যুদ্ধে কোনোভাবেই চীনের অবস্থান নিরপেক্ষ নয়, কারণ আন্তর্জাতিক মঞ্চে রুশ সামরিক অভিযানের কোনো নিন্দা জানায়নি দেশটি। এমনকি রাশিয়া থেকে জ্বালানি কেনাও বন্ধ করেনি তারা। প্রেসিডেন্ট শি ইউক্রেনে যাননি, জেলেনস্কির সাথে কথাও বলেননি। তার সফরের একমাত্র লক্ষ্য ছিল মস্কো। রাজনৈতিক বোদ্ধারা অবশ্য খুঁটিনাটি সবকিছু নিয়েই করছেন বিচার বিশ্লেষণ। তাদের বক্তব্য, মার্কিন আধিপত্যবাদের সময় শেষের দিকে সেটাই ইঙ্গিত করে শির এ সফর। ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর গতি ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। যত দ্রুত সম্ভব ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পেন্টাগন জানায়, কিয়েভকে আব্রামস ট্যাঙ্ক সরবরাহের গতি বাড়ানোর পরিকল্পনা করছে তারা। গেল জানুয়ারিতে সামরিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে 31টি M1-2 আব্রামস ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী দেওয়া হবে M1, M1S এ ট্যাঙ্ক। মূলত রক্ষণাবেক্ষণ তুলনামূলক সহজ হয় এগুলো দেওয়া হচ্ছে। এছাড়া এই ট্যাঙ্কগুলো ইউক্রেনের সমর ভান্ডারে থাকা অন্যান্য ট্যাঙ্কের মতো ডিজেল চালিত। পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার্স বলেন, ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে আমরা M1, M2-র পরিবর্তে M11 আব্রামস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে আমাদের ট্যাঙ্ক সরবরাহের গতি উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হবে। উভয় ট্যাঙ্কের কার্যক্ষমতা প্রায় একই। আশা করছি সেপ্টেম্বরের আগে আমরা গুরুত্বপূর্ণ এই সমরাস্ত্র ব্যবহার করতে সক্ষম হব। M1A2-র M11 উভয় ট্যাঙ্কের কার্যক্ষমতা প্রায় একই। এটি 120 mm কামান ও 50 ক্যালিব্রের মেশিন গান রয়েছে। দিল্লিতে মোদি হটাও পোস্টার ধরপাকড়। দিল্লি জুড়ে পোস্টার পড়েছে মোদি হটাও দেশ বাঁচাও। দিল্লি পুলিশের নতুন কাজ সেই পোস্টার সরানো এবং FIR দাখিল করা। গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার পর্যন্ত এসব পোস্টার দিল্লি পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। পোস্টার কাণ্ডে শতাধিক FIR দাখিলের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। উদ্ধার হয়েছে 2000 পোস্টারের বান্ডিল। অভিযোগের তীর দিল্লির শাসক দল আম আদমি পার্টির দিকে। আজ সকালেই আপ টুইট করে বলে, মোদির সরকারের স্বৈরতন্ত্র চরমে পৌঁছেছে। লালের ওপর সাদা দিয়ে লেখা ওই পোস্টারের প্রতিলিপি দিয়ে টুইটে আপ জানতে চেয়েছেন, এই পোস্টের আপত্তিকর কি এমন আছে যে মোদিজিকে 100টি FIR করতে হয়? প্রধানমন্ত্রী মোদি, সম্ভবত আপনার জানা নেই ভারত একটি গণতান্ত্রিক দেশ। এক পোস্টারকে এত ভয় কেন? দিল্লি পুলিশের দাবি, গতকাল আপ অফিসের কাছ থেকে একটি ডেলিভারি ভ্যান আটক করা হয়। তাতে নাকি বহু পোস্টার পাওয়া যায়। ভ্যান চালক নাকি বলেছেন তাকে ওই পোস্টার আপ অফিসে দিয়ে আসতে বলা হয়েছে। পুলিশের দাবি, ওই চালক নাকি বলেছেন সোমবারেও তিনি আপ অফিসে পোস্টার দিয়ে এসেছেন। পুলিশের আরো দাবি যে 2 ছাপাখানা। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ব্যাটালিয়ন কমান্ডার সহ 88 সেনা নিহত। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে এক সপ্তাহে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ব্যাটালিয়ন কমান্ডার সহ জান্তা সেনাবাহিনীর 88